নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সজল কলকাতার নামকরা একটা এমএনসি আইটি কোম্পানিতে চাকরি করে। বস খুব খুশি তার কাজে, ভালো স্যালারি পায়। মাত্র ৩২ বছর বয়সে প্রায় ১ লাখের কাছাকাছি স্যালারি পাওয়ায় তার বাড়ির লোকজন খুবই খুশি। সজলের বাবা লোন নিয়ে পুরনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি করেছেন। সজল মাসে মাসে সেই লোনের ইএমআই দিয়ে দেয়। আবার সে অফিসের কাছে একটা নতুন 1 BHK ফ্ল্যাট রেন্টে নিয়েছে, সেই জন্য উইকেন্ডে বাড়ি ফেরে। বাকি কদিন অফিসের কাছেই কাটিয়ে দেয়। এতে তার পরিশ্রমটাও কম হয়। সব মিলিয়ে সজলের হাতে মাসের শেষে যা পড়ে থাকে সেটা তার বাবাকে দিয়ে দেয়। তার বাবা সেই টাকাটা সেভিংস করে রাখেন। যাই হোক, সব মিলিয়ে দারুণ একটা মধ্যবিত্ত লাইফ লিড করে সজল। বাড়ির লোকজন চায় সে এবার বিয়ে করে সংসারী হোক, কিন্তু সজল কিছুতেই রাজি হয় না। কেন রাজি হয় না সেটা বাড়ির লোকজন কিছুতেই বোঝে না। বন্ধুরা, এই পর্যন্ত শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কি এমন হয়েছে যাতে করে সজল সংসারী হতে চায় না। আসলে সজলের সমস্যাটা অন্য জায়গায়। সে জানে তার জব যতক্ষণ আছে ততক্ষণ সে রাজা, না থাকলে সে পথের ভিখারি। তার মাথায় সবসময় এই কথাটা ঘুরতে থাকে, কারণ আপনারা বুঝতেই পারছেন যে সজলের হাতে মাসের শুরুতে স্যালারিটা আসার পরই সে বাড়ির ইএমআই শোধ করে। তারপর সে নতুন ফ্ল্যাটের রেন্ট দেয়, তারপর বাড়িতে কিছু টাকা দেয়। এরপর যা থাকে তার মধ্যে সে নিজের খরচ চালিয়ে নেয়। মাসের শেষে যা পড়ে থাকে সেটা সে তার বাবাকে দেয়, যেটা তার বাবা সেভিংস করে রাখেন। একদিন সজল অফিস থেকে ফিরছে, বাস ডিপো থেকে বাস ধরার জন্য। সেদিন সে হেঁটেই যাচ্ছে, কারণ সেদিন ছিল উইকেন্ড। এমন সময় দেখে তার ছোট্টবেলার বন্ধু অরুণ রাস্তার উপাসের ফুটপাত দিয়ে যাচ্ছে। সেটা দেখেই সজল খুশি হয়ে জোরে অরুণকে ডাকলো। ৮ বছর পর দুজনের দেখা। তারপর রাস্তায় দাঁড়িয়ে দুই বন্ধু গল্প করতে করতে একটা ভালো কফি শপে গিয়ে বসে। কফি খেতে খেতে দুজনে জমিয়ে আড্ডা মারতে থাকে। কথায় কথায় সজল অরুণকে জিজ্ঞেস করে, কবে বেঙ্গল এলে, কেমন আছো, কিভাবে দিন চলছে, এইসব। আসলে সজল এবং অরুণ দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা ছোট থেকেই একই স্কুলে, তারপর একই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। তারপর দুজন দুটো আলাদা কোম্পানিতে জব পেয়ে যায়। সজল জব লাইফে 8টা বছরই কলকাতায় ছিল, কিন্তু অরুণ জয়েন করে ব্যাঙ্গালোরে। 3 সপ্তাহ হলো সে আগের কোম্পানি ছেড়ে কলকাতায় অন্য একটা আইটি কোম্পানিতে জয়েন করেছে। ওদের দুজনের স্যালারির মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, যদিও অরুণ বেঙ্গালুরু থাকায় ওর খরচ খুব বেশি ছিল। ফলে এদের দুজনের জীবন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সজলের জীবন সম্পর্কে তো বললাম আপনাদের। অন্যদিকে অরুণের কাছ থেকে সজল শুনে বুঝতে পারে যে ওর লাইফটা ছিল সম্পূর্ণ আলাদা। অরুণ না কোনো বড় গাড়িতে করে আসতো, আর না কাউকে দেখানোর মতো লাইফে বেঁচে থাকতো। কিন্তু তারপরেও কিছুদিন পরপরই অরুণ ঘুরতে চলে যেত, ভালো পোশাক পরতো, আর সব থেকে বড় কথা, অরুণ সবসময় রিল্যাক্স এবং কনফিডেন্সে থাকতো। সজল অনেকবার ভাবে যে অরুণ আমার থেকে কম স্যালারি পায়, তার উপর ব্যাঙ্গালোরে থাকতো, কিন্তু তারপরেও অরুণ এত বেশি কনফিডেন্স এবং স্ট্রেস ফ্রি কিভাবে থাকে। কফি খেতে খেতে সজল অরুণকে জিজ্ঞেস করে, ভাই, তুমি আমাকে একটা কথা বললো যে তোমার স্যালারি তো আমার থেকে কম, সাথে এতগুলো বছর ব্যাঙ্গালোরের মতো কস্টলি জায়গায় কাটিয়েছো, কিন্তু তারপরেও তুমি কত আরামের জীবন কাটাচ্ছ, তোমার কাছে খরচ নিয়ে কোনো চিন্তাই নেই, এমনটা কিভাবে সম্ভব? এরপরে অরুণ একটু হাসে আর বলে, এর কারণ হলো আমি স্যালারির উপরে নির্ভর করে নেই, বরং আমি অন্য কিছুর উপরে নির্ভর করে বেঁচে আছি। সজল এই কথাটা শুনে একটু চুপ হয়ে যায়। সজলের মনে হয় যে সে তার মনে থাকা প্রশ্নের উত্তরের একদম সামনে দাঁড়িয়ে আছে। এরপর সজল অরুণকে রিকোয়েস্ট করে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে। শুনে অরুণ বলে, দেখো ভাই, তুমি তোমার সম্পূর্ণ জীবন কেবল একটি ইনকামের উপর নির্ভর করে চলছো, আর সেটা হলো তোমার চাকরি। কিন্তু কাল যদি তোমার চাকরিটা চলে যায়, তাহলে তখন তুমি কি করবে? সজল তখন বলে, হ্যাঁ ভাই, আমিও এই প্রশ্নের উত্তর খুঁজছি, বলে সজল তার অবস্থাটা অরুণকে বলে, যেটা আমরা গল্পের শুরুতেই জেনেছি। সব কথা শুনে অরুণ বলে, দেখো ভাই, আমি আমার এই চাকরির ভরসাতে বসে নেই। আমি এই চাকরির টাকা দিয়ে এমন কিছু উপায় তৈরি করে নিয়েছি যেগুলো প্রতি মাসে আমাকে টাকা রোজগার করে দেয়। ফলে আমি এখন কাজ করি বা না করি, প্রতি মাসে আমার কাছে টাকা আসতেই থাকবে। এটা শুনে সজল একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? এমন কি কিছু আছে যা প্রতি মাসে কোনো রকমের কাজ না করে টাকা এনে দিতে পারে? অরুণ একটু হেসে বলে, নিশ্চয়ই আছে, নাহলে আমি পাচ্ছি কি করে? এরপর অরুণ বলতে শুরু করে, দেখো, আমার প্রথম যেটা তৈরি করেছি সেটা হলো সেলফ এডুকেশন অ্যান্ড স্কিল। মানে সবার প্রথম যে অ্যাসেটটা অরুণ তৈরি করেছে সেটা হলো অরুণের ব্রেন। অরুণ সবার আগে এটা বোঝে, যদি জীবনে এগিয়ে যেতে হয় তাহলে নিজেকে আপগ্রেড করতে হবে। আর এই কারণেই অরুণ চাকরি পাওয়ার পরই নিজের রোজগারের একটি অংশ সেলফ এডুকেশনের উপর ইনভেস্ট করা শুরু করে।
অরুণ কমিউনিকেশনের সাথে স্কিল শেখে, মার্কেটিংকে বোঝে, ফ্রিল্যান্সিং সম্পর্কে শেখে, এরপর ইনভেস্টমেন্টের নলেজ অর্জন করে। এর জন্য অরুণ ইউটিউব এবং ইউডেমি থেকে অনেকগুলো কোর্স কেনে, আর এই কোর্সগুলো শেখে, অনেক রকমের বই পড়ে, সেমিনার অ্যাটেন্ড করে। এভাবে করে অরুণ প্রতিদিন ধীরে ধীরে নিজেকে বেটার তৈরি করে। এর ফলে অরুণের ভিতরে কনফিডেন্স বাড়তে শুরু করে আর তার নলেজও বাড়তে থাকে। এরপর যখন এই সমস্ত স্কিলগুলো রেডি হয়ে যায় তখন অরুণ ফ্রিল্যান্সিং করা শুরু করে দেয়। শুরুর দিকে অরুণ মাসে শুধু 1,000 থেকে 1,500 টাকা পেত, কিন্তু ধীরে ধীরে সেটা 10 থেকে 12,000 টাকা হয়ে যায়। আর এই টাকাটা তার এক্সট্রা ইনকাম। এখানে না কোনো টেনশন, না কোনো ডেডলাইন, ইচ্ছে মতো প্রজেক্টের কাজ করো আর টাকা রোজগার করো। অ্যাসেট নাম্বার 2, ডিজিটাল প্রোডাক্ট। অরুণ নিজের স্কিলের ওপর কাজ করে, আর যখন অরুণের মনে হয় যে এখন তার কাছে একটি হাই ভ্যালু নলেজ আছে, তখন সে তার ওই নলেজকে প্রোডাক্ট হিসেবে কনভার্ট করে। অর্থাৎ অরুণ একটি ইবুক লিখে ফেলে যার নাম ছিল ক্র্যাক কর্পোরেট জব ইজিলি। সেখানে অরুণ তার এক্সপিরিয়েন্স থেকে শেখা প্রতিটা কথা লেখে, সাথে সেগুলো নিয়ে ভিডিও বানায়। এগুলো ফ্রেশার এবং জব সিকারদের জন্য দারুণ জনপ্রিয় হয়ে যায়। এভাবে করে অরুণ একটি ছোট অনলাইন কোর্স তৈরি করে, যেখানে ইন্টারভিউর প্রস্তুতি, রিজিউম তৈরি করা এবং এমএনসিতে সিলেকশনের সম্পূর্ণ প্রক্রিয়া ক্র্যাক করার জন্য সিক্রেট বলা হয়। এখন হয়তো বেশিরভাগ মানুষ ভাববে এই সমস্ত কোর্স কে কিনবে, কিন্তু অরুণ এটা খুব ভালো করে জানতো প্রতি বছর লাখো মানুষ চাকরি খোঁজে, ফলে তার প্রোডাক্ট সত্যি ভ্যালুয়েবল এবং সেটা অবশ্যই বিক্রি হয়। এরপরে অরুণ তার কোর্সটা ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকের মতো প্ল্যাটফর্মে অর্গানিক পদ্ধতিতে প্রমোট করে এবং কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে। ধীরে ধীরে সেই প্রোডাক্ট প্রতি মাসে 7 থেকে 10,000 টাকা সেল আসতে শুরু করে, কোনো রকমের অতিরিক্ত পরিশ্রম ছাড়া। অর্থাৎ অরুণ একবার পরিশ্রম করেছে আর এখনও ওই ইবুক এবং কোর্স অরুণকে টাকা রোজগার করে দিচ্ছে। সজল এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সজল কখনো এটা ভাবেনি যে একবার লেখা কোনো কন্টেন্ট বারবার টাকা রোজগার করে দিতে পারে। এরপর অরুণ বলে এটাই তো হলো আসল প্যাসিভ ইনকাম, অর্থাৎ একবার তৈরি করো আর বারবার রোজগার করো। অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট ফ্র্যাকশনাল ওনারশিপ। অরুণ বলে রিয়েল এস্টেটকে অনেক মানুষের মূল্যবান বলে মনে হয়, কিন্তু যদি ভালোভাবে দেখা যায় তাহলে অল্প টাকাতেও রিয়েল এস্টেটে প্রবেশ করা সম্ভব। এরপরে সজল জিজ্ঞেস করে সেটা কীভাবে? তখন অরুণ বলে, আমি আমার 2 বন্ধুর সঙ্গে মিলে 4 লক্ষ করে মোট 12 লক্ষ টাকা দিয়ে একটি কমার্শিয়াল প্রপার্টির একটি অংশ কিনে ফেলি। অর্থাৎ সম্পূর্ণ বিল্ডিং কেনার কোনো প্রয়োজন নেই। এরপর ওই প্রপার্টি আমরা রেন্টে দিয়ে দিই। এখন ওই প্রপার্টি থেকে যে রেন্ট আসে সেটা 3 ভাগে ভাগ করে নিই। আমার ভাগে প্রতি মাসে 5,000 টাকার রেন্ট আসে। এখানে আমাকে কোনো কাজ করতে হয় না। সজল এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সজল এতদিন জানতো প্রপার্টিতে ইনভেস্ট করার অর্থ হলো লাখো কোটি টাকা খরচ করা, অথবা কোনো দামি জায়গা কিনে নিয়ে সেটাকে প্লট করে বিক্রি করা। কিন্তু অরুণ যে পদ্ধতিটা বলছে খুব সহজেই অ্যাচিভ করা সম্ভব। অ্যাসেট নাম্বার 4, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। অরুণ বলে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করেছি। এরপরে সজল একটু অবাক হয়ে বলে, স্টক মার্কেট এটা তো অনেক বেশি রিস্কি, আমি তো স্টক মার্কেট সম্পর্কে কিছুই বুঝি না। এরপর অরুণ একটু হেসে বলে, এখানে বোঝার কিছু নেই, কেবলমাত্র বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করতে হবে। আমি এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সাহায্যে প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করা শুরু করি। শুরুর দিকে আমারও একটু ভয় হতো, কারণ স্টক মার্কেট সত্যি অনেক বেশি রিস্কি। এরপর অরুণ বলে, এসআইপির সুবিধা হলো প্রতি মাসে অল্প অল্প টাকা এখানে তুমি ইনভেস্ট করতে পারবে। যখন মার্কেট উপরের দিকে উঠে যাবে তখন তোমার টাকাও ধীরে ধীরে বেড়ে যাবে। আর বিগত 3 বছরে আমার প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করার কারণে 2 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে। এখানে আমি প্রতি বছরে 11 থেকে 15% রিটার্ন পাচ্ছি, আর সেটাও কম্পাউন্ডিং হারে। সজল এখন বুঝতে পারে যে তার নিজের মধ্যেও অরুণের মতো ডিসিপ্লিন এবং পেশেন্স বাড়াতে হবে, তাহলে সে অরুণের মতো সফল হতে পারবে। অ্যাসেট নাম্বার 5, ভেহিকেল রেন্টাল ইনকাম। অরুণ বলে, আমার 5 নম্বর অ্যাসেট হলো আমার কার, কিন্তু আমি ওই কার ঘুরে বেড়াবার জন্য কিনিনি। এটা শুনে সজল একটু অবাক হয়ে বলে যে, তোমার কাছে কার আছে? এরপরে অরুণ বলে, হ্যাঁ আমার কাছে কার আছে, কিন্তু আমি কখনোই ওই গাড়িটা নিজে নিয়ে ঘুরি না। এরপরে সজল জিজ্ঞেস করে, তাহলে তুমি তোমার কার দিয়ে কি করো? তখন অরুণ বলে, আমি একটি এন্ট্রি লেভেল কার কিনি, যার ইএমআই 11,000 টাকা প্রতি মাসে। আমি ওই গাড়িটা নিজে না চালিয়ে ওই গাড়িটাকে মান্থলি রেন্টে লাগিয়ে দিয়েছি, আর ওই কোম্পানি থেকে আমি প্রতি মাসে 16,000 টাকা রেন্ট পাই, যার মধ্যে 11,000 টাকা ইএমআই বের হয়ে যায় আর 5,000 টাকা আমার প্যাসিভ ইনকাম হয়ে যায়। গাড়ি তো অনেকেই কেনে, কিন্তু তারা তাদের গাড়িকে লায়াবিলিটির মতো করে ব্যবহার করে, ফলে তাদের পকেট থেকে টাকা বার হয়ে যায়। কিন্তু আমি আমার ওই গাড়িকে ক্যাশ ফ্লো অ্যাসেট তৈরি করেছি, যা প্রতি মাসে আমাকে পকেটে টাকা নিয়ে আসে। অ্যাসেট নাম্বার 6, ইউটিউব ফেসলেস চ্যানেল।
অরুণ একটু হেসে বলে, এটা আমার সবথেকে ক্রিয়েটিভ একটি অ্যাসেট। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর আমি ওই চ্যানেলে আমার ফেস দেখাই না। আমার চ্যানেলটা হলো একটি ফেসলেস ইউটিউব চ্যানেল। আমি 1 বছর আগে আমার চ্যানেল শুরু করেছিলাম মোটিভেশনের ওপর। তুমি তো জানো আজকাল এআই টুল কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে। শুরুর দিকে আমারও একটু সময় লেগেছিল, কিন্তু এখন আমার ভিডিও তৈরি করতে 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগে না। আমি প্রতি সপ্তাহে 2টো ভিডিও পোস্ট করি। 6 মাস পরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। এখন প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা আমি ইউটিউব থেকেই রোজগার করি। অ্যাসেট নাম্বার 7, রিসেলিং প্রোডাক্ট অনলাইন। এরপরে অরুণ বলে, আমি অ্যামাজন থেকে হিউজ অ্যামাউন্টে মোবাইল অ্যাক্সেসরিজ কিনি, যেমন ফোনের কভার, চার্জার, ইয়ারফোন। এরপরে আমি সেগুলোকে ইনস্টাগ্রামে বিক্রি করা শুরু করি। শুরুর দিকে আমার একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে আমি এটা শিখে গেছি। আর আজ আমার প্রোডাক্ট রেগুলার বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমার ইউটিউবের অডিয়েন্সকেও আমি এই প্রোডাক্ট বিক্রি করি। এরপরে সজল জিজ্ঞেস করে, তোমার এখান থেকে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়? তখন অরুণ হেসে বলে, আমার প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা সেল হয়ে যায়। এই বিজনেসটা ভালো, কারণ আমি একবারে অনেক প্রোডাক্ট কিনে নিয়েছি, সে কারণে আমার প্রতি ইউনিটের কস্ট অনেক কম পড়েছে। অরুণ বলে, সবার আগে আমাকে মার্কেটের ডিমান্ডটা বুঝতে হয়েছে। আমি একটু রিসার্চ করেছি আর দেখেছি মোবাইল অ্যাক্সেসরিজের ডিমান্ড অনেক বেশি। মানুষ এই সমস্ত অ্যাক্সেসরিজ অনলাইনে কিনতে খুবই আগ্রহী। অ্যামাজনে যখন অফার চলে, আমি হোলসেল প্রাইসে এই সমস্ত জিনিস কিনে নিই, আর ইনস্টাগ্রামে আমি আমার প্রোডাক্ট বিক্রি করি। এরপর অরুণ বলে, দেখো ভাই, একদিনে এসব হবে না। আমার এতগুলো রকমের অ্যাসেট তৈরি করতে 5-6 বছর সময় লেগেছে, কিন্তু এটা শিওর যে ঠিকমতো অ্যানালিসিস করে এগুলো সাফল্য পাওয়া যাবে। অ্যানালিসিস না করলে উল্টো ফল হবে। এসব কথা শুনে সজল খুবই ইমপ্রেস হয়ে যায়। সে বলে, তুমি তো খুব ভালো বুদ্ধি লাগিয়েছো। আমিও আজকে পরে এই সমস্ত অ্যাসেটগুলো তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল কিছু অ্যাসেট, যে অ্যাসেটগুলো আপনি আপনার চাকরির সঙ্গে সঙ্গে তৈরি করতে পারেন। আর আপনি যদি সঠিকভাবে কাজ করেন আর ধীরে ধীরে গ্রো করেন, তাহলে এই অ্যাসেটগুলো না কেবলমাত্র আপনার ইনকামকে বাড়াবে, বরং এটা আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।